করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। টু হুইলার নরমালি আমরা জানি বাইক, আসলে বাইক আমরা ডিরেক্ট বাইক না বলে যখন আমরা এই পারপাস অর্থাৎ চাকার সংখ্যা নিয়ে হিসাব করবো তখন আমরা বলি টু হুইলার। যেমন ভাই বাবাটা অনেক সময় কোশ্চেন আসে যে আপনি কি ধরনের গাড়ির কাজ করছেন, টু হুইলার না থ্রি হুইলার না ফোর হুইলার। এখন আপনি ফোর হুইলার জিনিসটা বুঝতেছেন না, থ্রি হুইলার জিনিসটা বুঝতেছেন না, জাস্ট এই কনসেপ্টটা ক্লিয়ার করা যাবে। যদিও স্লাইডটা খুব একটা বেশি আমরা অচেনা বা অপরিচিত না, তারপরও কথাটা জাস্ট ক্লিয়ার করার জন্য এখানে মূলত এই পার্টটা অ্যাড করা হয়েছে। তাহলে এটাকে আমরা বলতেছি টু হুইলার। টু হুইলারের মধ্যে দুই চাকা বিশিষ্ট যে গাড়িগুলো আছে থ্রি হুইলার। আমাদের বাংলাদেশে থ্রি হুইলার হিসেবে আমরা সিএনজি, রিক্সা, এই গাড়িগুলোতে, অটোগুলোতে আমরা বেশি পার্ট পাচ্ছি। ফোর হুইলারে যদি যাই, ফোর হুইলার আর দ্য মোস্ট উইডলি অ্যান্ড অটোমোবাইল ইন দ্য ওয়ার্ল্ড, মোটামুটি পরিচিত। দে হ্যাভ ফোর হুইলার অ্যান্ড are used for passenger and transport, good delivery and many others purpose. They offer of the best balance of comfort, safety and performance. এই ধরনের গাড়িগুলোকে আমরা ফোর হুইলার বলতেছি, আমরা নোট করছি আলাদা করে গেছি। এগুলোকে আমরা বলছি সিক্স হুইলার। একটু ফোর হুইলার থেকে বড়, যাদের একটু দাম কম, তার একটু বেশি, এটা কি চাকার উপর নির্ভর করে বলে? চাকার উপর ভিত্তি করে আমরা এখন গাড়িগুলোকে ভাগ করতেছি ফোর হুইলার এবং সিক্স হুইলার। এবং সিক্স হুইলারের উপরে যত গাড়ি আছে ওগুলোকে সব আমরা এই না বলে সবগুলো বলবো মাল্টি অ্যাক্সেল বা মাল্টি হুইল ভেহিকল। মাল্টি হুইলের থেকে মাল্টি অ্যাক্সেলটাই বেশি চলে আর কি, মাল্টি অ্যাক্সেল ভেহিকল। তার মানে সিক্স হুইলার পর্যন্ত এর নাম আছে। সিক্স হুইলারের উপরে যত চলে যাবে সব মাল্টি, সেটা হতে পারে 10, 12, 14, 16, এগুলোকে আমরা মাল্টি ক্যাটাগরির মধ্যে ফেলা যাবে। এই স্লাইডে আমরা বেশি সময় না দেব। এখানে আরেকটা স্লাইড আছে, এটা হচ্ছে ক্লাসিফিকেশন অটোমোবাইলের আরেকটা ভাগ। এটা হচ্ছে ড্রাইভারের সিটের পজিশনের উপর ভিত্তি করে আমরা গাড়িকে দুই ভাগে ভাগ করি। অর্থাৎ ড্রাইভার গাড়ির কোন পাশে বসবে সেটার উপর ভিত্তি করে গাড়ি দুই ধরনের, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর একটা বলতেছি রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, এটা হচ্ছে কান্ট্রি বেস, পাশাপাশি ওই দেশের এনভায়রনমেন্ট, ট্রাফিক রুলস এইসবের উপর ভিত্তি করে। যেমন আমাদের বাংলাদেশে লেফট হ্যান্ড সাইড শুধুমাত্র হাতের জিলে উঠলে আমরা ইউরোপে ফিট হই, লেফট থেকে রাইট থেকে লেফট হয়ে যায়। যখন হাতের জিলে কখনো গাড়ি চালাইছে? হ্যাঁ আমি চালাইছি। যদি দেখেন দেখবেন যে সারা রাস্তা আপনি ডান পাশে বসবেন, কিন্তু হাতের জিলে উঠে রাস্তাটা আপনি বাম পাশে চলে যাবেন। তাহলে আমাদের বেসড অন পারপাস দেয়ার আর টু টাইপ অফ ড্রাইভার পজিশন, একটা লেফট হ্যান্ড সাইড যেটাকে এলএইচডি বলা হয় আর একটা রাইট হ্যান্ড সাইড যেটাকে আরএইচডি বলা হয়। স্যার লেফট হ্যান্ড সাইড আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই স্লাইডটা থেকে আমরা একটু দেখি। লেফট হ্যান্ড সাইড ইউএসএ, জার্মানি, ফ্রান্স, চায়না, সৌদি আরব, ব্রাজিল এবং কিছু কিছু ইউরোপিয়ান দেশগুলোতে আমাদের এই লেফট হ্যান্ড সাইড গাড়ি ব্যবহার করা হয় এবং তাদের ড্যাশবোর্ড এই যে ড্রাইভারের পজিশনের উপর ভিত্তি করে হাতের বাম পাশে বসছে, এটাকে আমরা বলছি লেফট হ্যান্ড। এখানে একটা ইনফরমেশন, টেকনিশিয়ানরা অনেক সময় অনেক পার্টস গাড়ি থেকে খুলে ফেলা যায়। একটা যদি নাম বলি, থার্মোস্ট্যাট ভালভ, কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া নাই। থার্মোস্ট্যাট ভালভ একটা পার্টস, যে পার্টসটা টেকনিশিয়ানরা গাড়িতে দেখলেই ফেলা যায়। এবং যদি বলেন যে এটা কেন, তাহলে যে
এটা বাংলাদেশের গাড়ির জন্য না, বা এটা বাংলাদেশের গাড়িতে লাগে না। তো একটা ম্যানুফ্যাকচার কোম্পানি যখন গাড়ি বানাইছে, সে কিন্তু এই গাড়ি বানানোর আগে ক্যালকুলেশন করছে যে এই গাড়িটা আসলে বানানোর পরে কোন দেশে যাবে। যদি বাংলাদেশের জন্যই না হতো, যদি অন্য দেশের জন্যই হইতো, তাহলে বিষয়টা এমন যে গাড়িটা বানাইছে সৌদি আরবের জন্য, হুট করে দেখা যায় না সৌদি আরবের যে লোক গাড়ি নেবে তার অভাব, সে এখন টাকা দিতে পারবে না, ওই জন্য গাড়ি এখন বাংলাদেশে বানাই দিচ্ছে। তাই যদি হতো তাহলে তো ড্যাশবোর্ডের শেয়ার হতো চেঞ্জ হয়ে যেত। তাহলে একটা ম্যানুফ্যাকচার কোম্পানি যখন গাড়ি বানায় তার আগে থেকে প্রি প্ল্যান থাকে যে এই গাড়িটা আসলে আমরা কোন দেশে গিয়ে চলবে, এবং ওই দেশের রোড কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু তার ড্যাশবোর্ডের ডিজাইন এবং ড্রাইভারের পজিশনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে ড্রাইভার বুঝতেছে এবং এখানে কে প্যাসেঞ্জার। এই প্যাসেঞ্জারকে আমাদের ভাষায় আমরা বলি কো পাইলট, ঠিক আছে? এটাকে কো পাইলট বলে। এটা হচ্ছে ড্রাইভিং সিট, এটা হচ্ছে কো পাইলট সিট। এবং এই ড্রাইভার এবং কো পাইলটের সামনে যে বিশাল জায়গাটা আছে এটাকে আমরা বলতেছি ড্যাশবোর্ড। আচ্ছা, ড্রাইভারের সামনে যে এই যে এখানে যে মিটারটা আছে, যেখানে বিভিন্ন ধরনের সাইন, বিভিন্ন ধরনের মিটার শো করে, এই জিনিসটার নাম কি? মনিটর। আর কেউ ড্রাইভারের সামনে যে বক্সটা থাকে যেখানে বিভিন্ন ধরনের মিটার সাইন শো করে, এটাকে কিন্তু আমরা বলবো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, বা অনেকে আবার ক্লাস্টার মিটারও বলে। তাহলে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার কাকে বলে? একটু ওই যে আমরা শর্ট ফর্ম লিখতেছিলাম না, যে ওখানে গিয়ে একটু লেখা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা কাকে বলে। এখানেই কি লেখা না ডায়েরি আছে? ডায়েরি আছে? আগে খাতায় লাগে, পরে ভালো করে বাসায় যা ডায়েরি করে, তাই তো? চেষ্টা করবে শুধু নোট না, কি লিখবো স্যার? স্লাইড বানানোর জন্য গুগল থেকে বিভিন্ন সোর্স থেকে ফিগার নিয়ে ওখানে অ্যাড করে করে নিজে নিজে স্লাইড বানাবো। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেখেন, ড্রাইভারের সামনে মিটার যুক্ত বক্সকে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বলে। ক্লাস্টার ড্রাইভারের সামনে মিটার যুক্ত বক্সকে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বলে। তাহলে এতদিন আমরা ড্যাশবোর্ড বলছি, আজ থেকে এটা আমরা কারেকশন করব ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। ড্যাশবোর্ড তাহলে কোনটা? ড্যাশবোর্ড হচ্ছে ড্রাইভারের সামনে এবং কো-পাইলটের সামনে যত বড় জায়গাটা আছে, পুরো কালো কালার বক্সটাকে আমরা বলতেছি ড্যাশবোর্ড। সেই ড্যাশবোর্ডের মধ্যে ছোট্ট একটা জায়গা আমরা বলতেছি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এবং এই ক্লাস্টার মিটারে বিভিন্ন ধরনের সাইন আসে না, ইঞ্জিন চেক বাতি, ব্যাটারি চার্জ হচ্ছে না, ব্রেক কাজ করতেছে না, ট্রাকশন কন্ট্রোল, এগুলোকে আমরা বলবো মালফাংশন সাইন। মালফাংশন সাইন বা অনেকেই বলে মালফাংশন ইন্ডিকেটর ল্যাম্প। তো নরমালি সাইনটাই বেশি পরিচিত, মালফাংশন সাইন বলবো এই সংখ্যাটা। কি কাকে স্যার দ্বিতীয়টা কি বললেন? কাকে মালফাংশন সাইন বলবো? এই যে ড্যাশবোর্ডের মধ্যে যে ইনস্ট্রুমেন্ট মানে ইনস্ট্রুমেন্ট ক্লাসের মধ্যে ছোট ছোট কিছু সাইন থাকে না, ইঞ্জিন চেক বা ব্যাটারি চার্জ হচ্ছে না, এই সাইনগুলো হলো মালফাংশন সাইন অথবা মালফাংশন ইন্ডিকেটর ল্যাম্প। তো ল্যাম্পটা খুব কম ইউজ করে, মালফাংশন সাইন দিতে হয়। মালফাংশন সাইন ড্যাশবোর্ডের সাথে যে ইনস্ট্রুমেন্ট ক্লাসটা তো চিনছেন, ইনস্ট্রুমেন্ট ক্লাসের বিভিন্ন সাইন আছে না, এই সাইনগুলোকে মালফাংশন ল্যাম্প, মালফাংশন সাইন। তাহলে এটাকে আমরা বলতেছি লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এখানে আরেকটা যেহেতু বললামই, তাহলে এটা পুরোটাকে বলতেছি ড্যাশবোর্ড, এই জায়গাটাকে বলতেছি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। তাহলে এই যে গান বাজতেছে, এই মনিটরের এই ইউনিটটাকে আমরা কি বলি জানেন? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে ইনফোটেইনমেন্ট সিস্টেম বা ইনফোটেইনমেন্ট ইউনিট। ইনফোটেইনমেন্ট কথাটা একটু নতুন না, আসলে এটা নতুন কথা। এখানে যেটা হয়, ইনফরমেশনের ইনফো আর এন্টারটেইনমেন্টের টেনমেন্ট, এই দুইটা মিলে দেওয়া হয়েছে যে ইনফোটেইনমেন্ট সিস্টেম বা ইনফোটেইনমেন্ট ইউনিট। কারণ এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন আসে, হাইব্রিড গাড়িতে বিশেষ করে ব্যাটারি যদি কুলিং সিস্টেম খারাপ থাকে, কোনো সাইন যদি খারাপ থাকে, তাহলে ওখানে বিভিন্ন ইনস্ট্রাকশন আসে, পাশাপাশি ওখান থেকে আপনি গান, রেডিও, টিভি বিভিন্ন কিছু শুনতে পারবেন, যার কারণে ইনফোটেইনমেন্ট ইউনিট বলা হয়। ইনফরমেশনের ইনফো আর এন্টারটেইনমেন্টের
হচ্ছে ইনফোটেইনমেন্ট সিস্টেম। সিস্টেম বা ইউনিট এই জায়গাটাকে বলা হয়। ইনফো সিস্টেম, ইনফোটেনমেন্ট। ছোট করে একটু ভেঙে লিখে নেন যে ইনফরমেশনের ইনফো আর এন্টারটেইনমেন্টের এন্টারটেইনমেন্ট। আস্তে দেখছেন? এই নামগুলো একটু ধীরে ধীরে আমরা কারেকশন করব। তাহলে এই হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার আমরা যদি চলে যাই রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ড্রাইভ চলতেছে মূলত আমাদের এশিয়া কান্ট্রিগুলোতে, যেমন নেপাল, ভুটান, জাপান, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, সৌদি আরব, নিউজিল্যান্ডের মতো দেশগুলোতে আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা আমরা পাচ্ছি এইটা। তাহলে এই হচ্ছে ড্রাইভারের পজিশনের উপর ভিত্তি করে জাপানি হচ্ছে রাইট হ্যান্ড। জাপানে কিছু কিছু জায়গা এটা ডিপেন্ড করে। না আমাদের দেশের যে গাড়িগুলো আছে মনোযোগ দেয়। সব তো রাইট হ্যান্ড না, হ্যাঁ, ম্যাক্সিমাম গাড়ি তো জাপান থেকে জাপান থেকে আমেরিকান। জাপানের আবার কিছু এরিয়া ভাগ করা আছে, তো এই ধরনের জায়গাগুলোতে লেফট হ্যান্ড, এই জায়গাগুলোতে রাইট হ্যান্ড। এখন কথা, আমার গাড়িতে আমি পুরো জাপান ঘুরবো, সেক্ষেত্রে লেন কিছুটা চেঞ্জ থাকে, লেন কিছুটা চেঞ্জ থাকে। এখন তাদের যদি জন্য রাইট হ্যান্ড যদি লেফট হ্যান্ড গাড়ি যদি বাংলাদেশে আসে এটা কি রাইট হ্যান্ড করার কোনো সিস্টেম আছে? ড্যাশবোর্ডের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। ওরা যখন গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়, ধরলাম যে আপনার লেফট হ্যান্ড সাইডে গাড়িটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন কি করে এই গাড়িটাকে যদি রিপেয়ার করা যায় তাহলে ড্যাশবোর্ড চেঞ্জ করে রিপেয়ার করে অথবা পার্ট বাই পার্ট খুলে খুলে পার্টস গুলো পাঠায় দেয়। ওটাকে মডিফাই করে, মডিফাই বলতে কি যে কোনো ধরনের চেঞ্জই তো মডিফাই। আপনি যখন লেফট থেকে রাইট পজিশনে নেবেন তখন মডিফাই। যেমন আমাদের দেশে কি দুই পাশে স্টিয়ারিং হুইলের গাড়ি আছে না, যেমন যেগুলো ওই যে ট্রেনিং সেন্টারে স্টুডেন্টের শেখায়, স্টুডেন্টের কাছে একটা থাকে, স্যারের কাছে একটা থাকে। এটা যে স্টিয়ারিং এর হাইব্রিড ভার্সন নাকি। ব্রেক কিন্তু অনেক সময় দেখবেন যে আবার স্টিয়ারিং না থাকলেও ব্রেক থাকে, ব্রেক থাকে, ওস্তাদের পায়ে একটা ব্রেক থাকে, ওর পায়ে একটা ব্রেক থাকে, দেন ও ব্রেক করলো না করলো ওস্তাদ ঠিক সময় ব্রেক করে। তো এই টাইপের। তাহলে এই হচ্ছে ইনফোটেইনমেন্ট ইউনিট, এটাকে পুরোটাকে বলতেছি ড্যাশবোর্ড, এইটাকে বলতেছি আমরা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এই নামগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। ওই যে হাত পাচ্ছে এগুলো এটা গিয়ার লিভার, গিয়ার এখানে আছে যে পার্কিং লিভার। তাহলে ধীরে ধীরে নামগুলো ক্লিয়ার করবো আমরা। আমাদের এটা নিয়ে একটা পার্ট আছে, আমরা সামনের দিকে আগাবো। তাহলে এখানে আমরা সময় না দেই, আমরা সামনের দিকে চলে যাবো। এইটা নিয়ে একটু ডিটেইলস আলোচনার বিষয় আছে। ফ্রন্ট হুইল ড্রাইভ, রিয়ার হুইল ড্রাইভ অনেক সময় শুনছি, কিন্তু ফ্রন্ট হুইল ড্রাইভ আর রিয়ার হুইল ড্রাইভ এর মধ্যে পার্থক্য কি জানেন? ধরুন তো আমার দুইটা গাড়ি, একটা ফ্রন্ট হুইল একটা রিয়ার হুইল, এই দুইটার মধ্যে পার্থক্য কি? একটা ইঞ্জিন সামনে, একটা ইঞ্জিন পিছনে, কেমনটা? সামনে চাকা দিয়ে চলে সামনের দুই চাকায় শক্তি আবার পিছনের দুই চাকায় কথাটা বুঝলেন ওনারা কি বলতো? একটা ড্রাইভিং শিফট সামনে থাকে, ড্রাইভিং গিয়ারটা সামনে থাকে, একটা পিছে থাকে। ইঞ্জিন গাড়ি এক ইঞ্জিন সামনে থাকে আরেকটা থাকে পিছনে। মানে পাওয়ারটা হচ্ছে সামনের দুই চাকায়। আপনাকে টার্গেট করে আমি আগাবো, তাহলে কি আমি যদি সহজ ভাষায় ছোট্ট করে বোঝানোর জন্য সবার উদ্দেশ্যে যদি একটা কথা বলি, গাড়িতে ডিফারেনশিয়াল গিয়ার বক্স আছে না, এই ডিফারেনশিয়াল গিয়ার বক্সের লোকেশনের উপর ভিত্তি করে আপনি এটাকে বলতে পারবেন এটা কোন জায়গায় গাড়ি। যদি ডিফারেনশিয়াল হুইল পিছনে থাকে তাহলে রিয়ার হুইল ড্রাইভ, যদি ডিফারেনশিয়াল পিছনে থাকে সামনে থাকে তাহলে ফ্রন্ট হুইল ড্রাইভ। এখন ডিফারেনশিয়াল স্যার দুই জায়গাতেই, তাহলে এটা ফোর হুইল বা ওয়ান হুইল ড্রাইভ। অনেকটা সহজ না আমাদের থেকে? ওরা কি জানি বলছিল, মাথার বলতে গেছে ইংরেজি চিনি না, আমি যদি ডিফারেনশিয়াল চিনি ওই ফুটবল যদি পিছনে থাকে তাহলে রিয়ার হুইল, ফুটবল যদি সামনে থাকে তাহলে ফ্রন্ট হুইল, আর যদি সামন পিছন দুটাতেই থাকে তাহলে ওয়ান হুইল বা ফোর হুইল। এতটুকু তো ঠিক, এতটুকু যদি বোঝেন তাহলে আমরা সামনের দিকে এখন আগানোর জন্য প্রস্তুত। এটা নিয়ে আরেকটু ডিটেইলসে কথা বলবো। আমাদের দেশের প্রাইভেট কারগুলো যেগুলো চলে ওগুলো কি ম্যাক্সিমাম কোনটা থাকছে? 12, 13, 14 পর্যন্ত যে গাড়িগুলো আসছে এগুলো হচ্ছে রিয়ার হুইল ড্রাইভ, কিন্তু এখন যে আপডেট মডেলের গাড়ি আসছে সব ফ্রন্ট হুইল ড্রাইভ। কেন? রিয়ারের থেকে ফ্রন্টে আসার কারণটা একটু নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন আসছে। তাহলে ডিফারেনশিয়াল অবস্থানের উপর ভিত্তি করে আমাদের গাড়িকে 4 ক্যাটাগরিতে ভাগ করা হয়। এখন কথা, এই 4 ক্যাটাগরি কিন্তু অনেক সময় কেউ 4টা বলে, অনেকে আবার 3টাও বলে। কেন? এই 4 আর 1 এই দুইটাকে অনেকে একটা হিসেবে বলে, আবার অনেকে আলাদা আলাদা বলে।
আসলে ফোর হুইল আর ওয়ান হুইল কি এক জিনিস নাকি আলাদা? আলাদা। কেন স্যার? ফোর হুইল মানে চারটা চাকায়, অল হুইল মানে সবগুলো চাকা। ফোর হুইলের বেশি তো থাকে স্যার, এইট হুইল তো ফোর হুইলের হচ্ছে বললাম তো এই- ইন্ডিভিজুয়াল পাওয়ার, মানে প্রত্যেকটা চাকার অল ইন্ডিভিজুয়াল। বলতে হ্যাঁ, এই অল বলতে আমাদের প্রতিটা চাকায় আলাদা আলাদা পাওয়ার চাকা। এটা এখন বুঝবেন না, আমরা একটু ভিতরে ঢুকি তখন ক্লিয়ার হবে। আপাতত শুধু লিখে নেন যে বেসড অন ড্রাইভ সিস্টেম ব্র্যাকেট দিয়ে লিখে ডিফারেন্সিয়াল ফোর টাইপ, ফ্রন্ট, রেয়ার, ওয়াল এবং 4W। নোট করেন, আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। দুই নম্বর ক্লাস না তিন নম্বর? তিন নাম্বার। তাতে মাথা ঢুকতেছে? লিখছেন? ফ্রন্ট যেটা বলছেন যে শুধু সবসময় সামনে যেটা থাকে ওইটা মানে একটা সামনে দুই চাকা ফ্রন্ট কি সামনে মানে সামনের চাকা পিছনে দুই ধরনের থাকে কি থাকে? ফ্রন্ট হুইল র্যাম কি থাকে এটা? ওই যে বলে যেটা বলে রিটার্ন শুধু সামনে থাকে। ফ্রন্ট হুইল হচ্ছে সামনে শুধু সামনে, পিছনে থাকবে না। আর রিয়ার হুইল তো রেয়ার হইলে শুধু পিছনে। শুধু পিছনে শুধু পিছনে। এই জন্য রেয়ার। ফোর হুইলই হইলে সামনে পিছনে। একটু গ্রুপের গ্রুপ যখন আলোচনা করবো তখন বুঝাই দিচ্ছি। ওয়াল হুইল, ফোর হুইলের আগে আপনাকে ফ্রন্ট আর রেয়ার বুঝতে হবে। ফ্রন্ট রেয়ার বুঝলে ওই দিকে অনেকটা ইজি হবে। So, লেখা হয়েছে না? যদি হয় তাহলে আমরা একটু আগাই। এখানে আপনি এফডব্লিউ বা ফ্রন্ট হুইল বলতে কি বোঝাচ্ছে, রেয়ার হুইল বলতে কি বোঝাচ্ছে, এই দুটো বুঝলে এই দুটো মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে যে স্লাইডটা আছে এই স্লাইডটাকে আমরা বলছি ফ্রন্ট হুইল ড্রাইভ স্লাইড। এখন আসি, আমরা প্রথমের দিকে ভেহিকেল পাওয়ার ট্রেন আলোচনা করছিলাম না, ইঞ্জিনের শক্তি কি কি সিস্টেম পাস করে চাকায় যায়। একটু আমরা প্রথমের দিকে যখন আলোচনা করছিলাম ইঞ্জিনের শক্তি কি কি সিস্টেম পাস করে চাকায় যায়, ইঞ্জিন থেকে ক্লাচ, ক্লাচ থেকে গিয়ার বক্স, তারপর প্রপেলার শ্যাফট, ডিফারেনশিয়াল, অ্যাক্সেল, চাকা। তো এই সিস্টেমে ডিফারেনশিয়াল কোথায় ছিল? পিছনের চাকায় না? আমরা তখন আলোচনা করছি রেয়ার হুইল ড্রাইভ, অর্থাৎ আমাদের এই পরের স্লাইডটা একটু পরের স্লাইডের সাথে যদি মিলাই দেয়, যেহেতু ওরা করছি। এই চারটা বলতে এখানে তিনটা দেখা যায়, তিনটা মানে ইঞ্জিন, ইঞ্জিনের সাথে ক্লাচ, গিয়ার বক্স একসাথে, এরপরে এই যে লম্বা লাঠিটা প্রপেলার শ্যাফট, এই যে ফুটবল ডিফারেনশিয়াল, দুই পাশে চাকা। এটাকে আমরা বলতেছি রেয়ার হুইল। রেয়ার হুইল মানে কি? In a rear wheel drive vehicle, the engine power is sent only the rear wheel. সামনের চাকার সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে সব এই শক্তি চলে যাবে পিছনের চাকায়। এই চাকাগুলো তাহলে কিভাবে থাকবে? শুধু ওই যে ওরা পিছনের চাকা থেকে সামনের চাকাকে ঠেলবে, তার মানে পিছনের চাকা সামনের চাকাকে ঠেলতেছে। আর যদি ফ্রন্ট হুইল ড্রাইভ হয় তাহলে সামনের চাকা পিছনের চাকাকে টানতেছে। টানা আর ঠেলা দুইটার মধ্যে শক্তি কোনটাতে বেশি লাগে? খেলা টানাতে শক্তি বেশি লাগে। তাহলে একটু পরে আলোচনা করব। দ্য রেয়ার হুইল পুশ দ্য কার ফরওয়ার্ড, অর্থাৎ রেয়ার হুইল কি করতেছে? পিছন থেকে কারকে সামনের দিকে ধাক্কা দেয়। হুইল দ্য ফ্রন্ট হুইল অনলি স্থির। রেয়ার হুইল বা আরডব্লিউটি gives better handling and is perfect for sports car and performance vehicle. মাথায় রাখবেন, চাকার শক্তি যদি পিছনে যায়, টানার থেকে ঠেলাতে ইজি হয়। টানতে কিন্তু শক্তি বেশি লাগে। যেমন আমি যদি এই হাতটাকে উপর থেকে নিচের দিকে নামাচ্ছি, এখানে কিন্তু আমার অনেকটা ইজি, কিন্তু এখান থেকে যদি উপরের দিকে উঠাই
আমার কিন্তু শক্তি বেশি লাগছে। তার মানে এটাকেও যদি দেখি ঠেলতেছি, একবার যদি গাড়াইতে পারি তো যাইতে পারি, কিন্তু যখন টানবো আমার গতির বিপরীত থাকার কারণে আমার কিন্তু কিছুটা কমে যাবে। তো রেয়ার হুইল ড্রাইভটা অলওয়েজ সব থেকে ভালো। কিন্তু রেয়ার হুইল ভালো হইলে ফ্রন্ট হুইল কেন আসলাম? রেয়ার হুইলের ভালো দিকগুলো যদি একটু বিবেচনা করি, রেয়ার হুইলের প্রথম ভালো দিক হচ্ছে টর্ক অনেক বেশি থাকে, যার কারণে স্পোর্টস কারগুলোতে কিন্তু এখন পর্যন্ত এই রেয়ার হুইল ড্রাইভ, স্পোর্টস কারে কখনো আপনি ফ্রন্ট হুইল পাবেন না, কারণ ফ্রন্ট হুইল ড্রাইভে কখনো আপনি ড্রিফট করতে পারবেন না। গাড়ি যে আমরা ঘুরাই, এই ড্রিফটটা কখনো ফ্রন্ট হুইলে করা যাবে না, গাড়ির ব্যালেন্স থাকবে না, কারণ সমস্ত ওজন গাড়ির সামনে। কিন্তু রেয়ার হুইল হইলে ডিফারেন্সিয়ালের কি একটা ওজন আছে না, এই পুরো ওজনটা পিছনে, আবার সামনে ইঞ্জিন থাকার কারণে ইঞ্জিন, অর্থাৎ পুরো গাড়ির ওয়েটটা ব্যালেন্স আছে। আর ফ্রন্ট হুইল হইলে যা ওজন সব সামনে, পিছনে শুধু ডিকি থাকে, এখানে কোনো ওজন থাকে না, যার কারণে এখানে আপনি ঘোরার জন্য ব্যালেন্সটা পাবেন না, সিটকে চলে পড়েন। ওকে, এটার প্রথম কাজ হচ্ছে এর টর্ক অনেক বেশি পাওয়া যায়। ওকে, 2 নম্বর যদি বলি, টর্কের পাশাপাশি যেহেতু ইঞ্জিনের শক্তি তৈরি হয় এবং সেই চাকা পিছনে গিয়ে কাজ করে, তো সামনের চাকা যদি এক্সট্রা কোনো ফিচার না থাকার কারণে বা এক্সট্রা কোনো সিস্টেম অ্যাড থাকার না কারণে স্টিয়ারিং এর হ্যান্ডেলিংটা খুব ভালো হয়, অর্থাৎ ড্রাইভার খুব কমফোর্টের সাথে স্টিয়ারিং হুইলকে কন্ট্রোল করতে পারে। কিন্তু যদি ফ্রন্ট হুইলের কথা বলি, ফ্রন্ট হুইল মানে কি? সামনেই সবকিছু, পিছনে কিন্তু কোনো ফিচার নাই। ফ্রন্ট হুইলে দেখেন পিছনের চাকাতে কোনো কিছু নেই, যেখানেই ইঞ্জিন সেখানেই গিয়ার বক্স, সেখানেই ট্রান্সমিশন, সেখানেই শেষ, পিছনের চাকা টোটালি ফ্রি। তো এই ধরনের কি হয়, যেহেতু ইঞ্জিন সামনে লাগানো আছে এবং সামনে ইঞ্জিনের শক্তি যাচ্ছে, পাশাপাশি স্টিয়ারিং হুইলও সামনে, তো যার কারণে এই ধরনের গাড়িগুলোতে হাই অ্যাক্সেলারেশনে স্টিয়ারিং একটু হইলেও ভাইব্রেশন পাবে এবং হ্যান্ডেলিংটা একটু খারাপ, প্রথম সমস্যা। কিন্তু ওটার কি ছিল, হ্যান্ডেলিংটা অনেক ভালো। দ্বিতীয়ত, রেয়ার হুইল ড্রাইভের আপনি টর্ক বেশি পাবেন, স্পিড কম পাবেন, তাহলে পাওয়ার লস হইলো না ভালো হইলো? পাওয়ার লস না, কারণ আমার স্পিড দরকার, আমি যখন গাড়ি কিনছি স্পিডের জন্য, সেখানে আমার টর্ক বাড়াই দিচ্ছে। ওই যে একটু বললাম না, ডিফারেন্সিয়াল গিয়ার বক্সেও স্পিডটা টর্কে কনভার্ট হয়, কিন্তু এখানে যেটা হয়, এখানে টর্কের থেকে স্পিডটা অনেক বেশি। কেন? কারণ আমরা জানি শক্তির অপচয়ের রাস্তা যত বড় হবে পাওয়ার লস তত বেশি হবে। তো এখানে যেখানে ইঞ্জিন শক্তি দেয় সেখানেই শক্তি শেষ, যার কারণে পিছনে যাওয়ার জন্য যে শক্তিটা, এই শক্তিটা লাগতেছে না, যার কারণে ওই গাড়ির তুলনায় এই গাড়িতে পাওয়ার লস অনেক কম এবং স্পিড অনেক বেশি থাকে। তাহলে ওই গাড়িতে টর্ক বেশি, এই গাড়িতে স্পিড বেশি। 3 নম্বর ব্যাপার হচ্ছে, যেহেতু ফ্রন্ট হুইল ড্রাইভে স্টিয়ারিং হুইল ফ্রন্ট চাকার সাথেই লাগানো, যার কারণে স্টিয়ারিং হ্যান্ডেলিং কাপাকাপি করে ওঠ করে না। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, রাস্তার সাথে যে ট্রাকশন বা ফ্রিকশন, এই চাকা কিন্তু বৃষ্টির সময় বা কাদা রাস্তায় গেলে চাকার সাথে পিছলাবে। কেন? কারণ এর সমস্ত ওজন সামনে এবং পিছনে কোনো ওজন নেই, যার কারণে গাড়িতে ব্যালেন্স না থাকার কারণে দেখবেন যে ভেজা রাস্তায় গাড়ি ব্রেক করলে গাড়ির কোনো দিকে বাঁকা হয়ে যায়, অথবা গাড়িতে ব্রেক করার সময় আপনি ব্রেক ইফেক্টিভ পাওয়ারটা খুব বেশি ভালো পাবেন না, ইফেক্টিভ পাওয়ারটা ভালো পাবেন না। আর রেয়ার হুইল ড্রাইভের যে ব্যাপারটা, যেহেতু রেয়ার হুইল ড্রাইভে একটা প্রোপেলার শ্যাফট লাগে না, এই গাড়িতে কিন্তু কোনো প্রোপেলার শ্যাফট নেই। ফ্রন্ট হুইল ড্রাইভে প্রোপেলার শ্যাফট লাগে না। কেন লাগে না? যেখানে ইঞ্জিন সেখানেই ক্লাচ, সেখানেই গিয়ার বক্স, সেখানেই ডিফারেন্সিয়াল। তো ডিফারেন্সিয়াল যদি সামনে থাকে তাহলে আপনার প্রোপেলার শ্যাফটের দরকার নাই। এখন কথা, আসলে কি প্রোপেলার শ্যাফট নাই? প্রোপেলার শ্যাফট এখানেও আছে, কিন্তু সাইজে অনেকটা ছোট। এই প্রোপেলার শ্যাফটটাকে আমরা এখানে বলবো ট্রান্স অ্যাক্সেল। তাহলে যদি একটু ফ্রন্ট হুইল ড্রাইভের হিসাবটা বলি, ইঞ্জিনের শক্তি তৈরি হয়, সেই শক্তিটা চলে যায় ক্লাচ থেকে গিয়ার বক্সে, গিয়ার বক্স থেকে চলে যাবে ট্রান্স অ্যাক্সেলে, ট্রান্স অ্যাক্সেল চলে যাবে সামনে থাকা ডিফারেন্সিয়ালে, ডিফারেন্সিয়াল থেকে চলে যাবে সামনের চাকাতে। এই হচ্ছে ফ্রন্ট হুইল ড্রাইভের পাওয়ার ট্রেন। যদি এখান থেকে একটু পিছনে আসি, রেয়ার হুইলে তাহলে কেমন, ইঞ্জিন থেকে ট্রান্সমিশন, তারপর ড্রাইভ শ্যাফট, ড্রাইভ শ্যাফট বলতে কি, প্রোপেলার শ্যাফট, প্রোপেলার শ্যাফট থেকে চলে যাবে পিছনের ডিফারেন্সিয়াল এবং সেখান থেকে অ্যাক্সেল হয়ে পিছনের চাকা। দুইটার মধ্যে এই হচ্ছে পার্থক্য, যে ড্রাইভ সিস্টেম বলতে আমাদের মোট যে হিসাবটা, এখন সমস্ত হিসাবের সারাংশ হচ্ছে ইঞ্জিনের শক্তি যে চাকায় যাবে সেই চাকার উপর ভিত্তি করে গাড়ি ওই ড্রাইভ ট্রেনের আওতায়। যদি ইঞ্জিনের শক্তি সামনে যায় তাহলে ফ্রন্ট হুইল, যদি ইঞ্জিনের শক্তি পিছনে যায় তাহলে রেয়ার হুইল। তাহলে স্যার বলেন তো, রিক্সা ড্রাইভ সিস্টেমের উপর ভিত্তি করে আমরা কি বলবো, ফ্রন্ট না রেয়ার? রিক্সা হচ্ছে তাহলে স্যার রেয়ার। শিওর? তার মানে আমি প্যাডেল করতেছি,
পিছনের চাকাকে টান দিছি এবং পিছনের চাকা সামনের চাকাকে ধাক্কা দিয়ে কাজ করলাম, মানে রিক্সা হচ্ছে রেয়ার হুইল ড্রাইভ। রিক্সা হচ্ছে রেয়ার হুইল ড্রাইভ। স্যার ফ্রন্ট হুইলের স্যার স্পিড আর টর্কের বিষয়টা বুঝি লিস্ট করবো আমরা, লিস্ট এখন লিস্ট করবো, লিখবো ফ্রন্ট হুইল ড্রাইভ। ইঞ্জিনের শক্তি সামনের দুই চাকার মধ্যে বন্টন হবে। একটু লিখে নিই, লিখে তারপর পয়েন্টগুলো আরো ভালোভাবে বোঝাই যাচ্ছে। সামনের দুই চাকায় সরবরাহ হবে। ইঞ্জিনের শক্তি সামনের দুই চাকায় সরবরাহ হবে। এই সিস্টেমে সামনের চাকা পিছনের চাকাকে টানে বা টেনে আনে। এই সিস্টেমে সামনের চাকা পিছনের চাকাকে টেনে আনে। এই সিস্টেমে সামনের চাকাকে সামনের চাকা পিছনের চাকাকে টেনে আনে। সুবিধা লিখি 1 নাম্বার। যেহেতু এই গাড়িতে প্রপেলার শ্যাফট নাই, ডিটেইলস দেখার দরকার নাই, আমি খালি পয়েন্টটা বুঝাই দিই কথা বলা লাগে। যেহেতু এই গাড়িতে প্রপেলার শ্যাফট নাই, যার কারণে এই গাড়ির ওজন রিয়ার হুইল গাড়ি থেকে কিন্তু একটু কম। তার মানে লাইট ওয়েট, তাহলে ওজন যত কমবে ইঞ্জিনের উপরে চাপ তত কমবে, আর ইঞ্জিনের উপরে চাপ যত কমাইতে পারবেন স্পিড তত বাড়বে। এই ধরনের গাড়ি প্রথম লাগে ওজন কম। কেন ওজন কম বুঝতে তো পারবেন। 2 নম্বর লেখেন পাওয়ার লস কম। স্পিড বেশি। 3 নম্বরে স্পিড বেশি। অসুবিধা লিখি। পয়েন্টগুলো তো বুঝলাম নাকি? অবশ্যই বুঝে বুঝে লিখবেন, না বুঝলে জানাবেন। অসুবিধার মধ্যে 1 নম্বর লেখেন হাই স্পিডে স্টিয়ারিং ভাইব্রেশন। হাই স্পিডে স্টিয়ারিং ভাইব্রেশন। হাই স্পিডে স্টিয়ারিং ভাইব্রেশন। হাই স্পিডে স্টিয়ারিং ভাইব্রেশন। 2 নম্বর লিখুন মোড় নেওয়ার সময় গাড়ির লেন থেকে সিটকে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখবেন যে এই ধরনের গাড়িগুলোতে একটু যদি স্পিড বেশি থাকে, কর্নার নেওয়ার সময় রাস্তা থেকে চলে গেছে অন্য জায়গায়। মোড় নেওয়ার সময় গাড়ি থেকে সিটকে যাওয়ার সম্ভাবনা না, গাড়ি থেকে না, গাড়ি তো দরজা লক করা হবে, গাড়ি থেকে কেমন গাড়ি সিটকে যাবে। গাড়ি সিটকে যাবে। মোড় নেওয়ার সময় লেন থেকে গাড়ি সিটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে ভেজা বা কাদা রাস্তায় চাকা ফলস করে, যেটাকে আমরা ট্রাকশন বলতেছি। এটা কি 3 নাম্বার? হ্যাঁ, ভেজা এবং কাদা রাস্তায় চাকা ট্রাকশন করে বা ঘর্ষণ। এই সমস্যা সমাধানের জন্য এখন ট্রাকশন কন্ট্রোল সিস্টেম আনা হয়েছে গাড়িতে। ভেজা এবং কাদা ভেজা এবং কাদা রাস্তায় চাকা ফলস করে। ফলস ফলস মানে ঘুরতেছে কিন্তু ওই কাজে লাগতেছে না, আমার স্লিপ করতেছে, যেটাকে বলছি। এবং লাস্টে আমরা এই লাইনটা লিখে নিই যে সামনের শক্তি কিভাবে। আরেকটা আছে না, টর্ক কম হয়। যেহেতু গাড়িতে প্রপেলার শেফট নেই, তারপরে ওই যে সুবিধা আগে যে কথা বলি মিস করছেন, একটু বলে দেন তো না কি করছেন। এই গাড়িতে প্রপেলার শেফট কারণ এটা সামনের দিকে, এটা তো টর্ক বেশি। এই ট্রাকশনের জন্য কি সিস্টেমটা যেন বললেন? এই যে চাকা যে ফলস করে, এই ফলসটাকে কমানোর জন্য বা আটকানোর জন্য বা 0% করার জন্য TCS ট্রাকশন কন্ট্রোল সিস্টেম গাড়িতে ব্যবহার করা হয়।
আমরা ব্রেক নিয়ে যখন আলোচনা করব তখন এই ট্রাকশন সাইকেল সিস্টেমটা পাবো। এই তার লিখছেন কি এটা ইঞ্জিন কেয়ার কোথায় থেকে শক্তি কোথায় যায়? ইঞ্জিন থেকে ট্রান্সমিশন, তারপর ট্রান্সঅ্যাক্সেল। এই ট্রান্সঅ্যাক্সেলটা মূলত প্রোপেলার, কিন্তু সাইজে অনেক ছোট হয় এটা। তাহলে কি বুঝলাম? ইঞ্জিন সামনের চাকায় শক্তি দেবে এবং সামনের চাকায় ঘুরবে, আর পিছনের চাকা কোনো শক্তি যাবে না, যার কারণে জাস্ট রোলিং। রোলিং বলতে ওর ঘোড়া দরকার থেকে ঘুরতেছে, নাইলে ঘুরতো না। যদি বুঝে থাকেন এবার আমরা চলে যাবো রেয়ার হুইলে। রেয়ার হুইলে লিখব ইঞ্জিনের শক্তি পিছনের দুই চাকায় সরবরাহ হয়। ইঞ্জিনের শক্তি পিছনের দুই চাকায় সরবরাহ হয়। পিছনের দুই চাকায় সরবরাহ হয়। এই সিস্টেমে পিছনের চাকা সামনের চাকাকে ঠেলে। এর প্রথমে আমরা সুবিধা লিখব। এই সিস্টেমের পিছনের চাকা সামনের চাকাকে ঠেলে বা ঠেলে নিয়ে যায়। ফোর হুইলারের প্রথম সুবিধা লিখব, টর্ক বেশি। এটা তো রেয়ার হুইল। হ্যাঁ, রেয়ার হুইলের প্রথম লিখব টর্ক বেশি। এই গাড়িতে স্পিড কম যায়। এদের টর্ক বেশি। এক নম্বর টর্ক বেশি। শক্তি বেশি। দুই নম্বর লিখব এর ইঞ্জিনের শক্তি কোথায় যাচ্ছে? পিছনের চাকায়। তাহলে ডিফারেন্সিয়াল কোথায়? কারণ পিছনের চাকার উপর লোড কম পড়লো, এই লোড কমের কারণে হ্যান্ডেলিং কিন্তু খুব ভালো হয়। হাই বা লোতে যে কোনো অবস্থায় আপনি স্টিয়ারিং খুব ভালোভাবে এবং স্মুথলি ঘুমাইতে পারেন। লিখবেন হ্যান্ডেলিং অনেক ভালো হয়। হ্যান্ডেলিং অনেক ভালো। তিন নম্বর লিখবো টার্ন নেওয়ার সময় বা মোড় ঘোরার সময় গাড়ির ওয়েট ব্যালেন্স থাকাতে, টার্ন বা মোড় নেওয়ার সময় গাড়ির ওয়েট ব্যালেন্স থাকার কারণে স্মুথলি গাড়ি ঘুরে যায়। কারণ সামনে ওজন পিছনে ওজন ব্যালেন্স করা আছে, যার কারণে গাড়ি লেন থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা গাড়ির ওয়েটটা কি বলতো? ব্যালেন্স থাকার কারণে তাহলে গাড়ি স্মুথলি টার্ন নিতে পারে। স্মুথলি টার্ন হয়। 4 নম্বর লিখবেন ড্রিফট করা যায়। ব্যালেন্স থাকার কারণে স্মুথলি টার্ন নেয়। স্মুথলি টার্ন নিতে পারে। আরেকটা লিখছিলাম ড্রিফট ভালো হয়। DRIFT ইসলাম কি মেনে যেতে পারে? সাইকেল দিয়ে মারে না, মারে নাই। এই এবার অসুবিধা লিখবো, ডিসঅ্যাডভান্টেজ। 1 নম্বর লাগে ওজন অনেক বেশি।
যেহেতু প্রপেলার শ্যাফটের মতো ভারী একটা ওজন আছে, এই প্রপেলার শ্যাফট কিন্তু যদিও বলতেছি প্রপেলার, এর ওজন কিন্তু মিনিমাম 25 থেকে 30 কেজির মতো। প্রপেলার শাফট এটা কি পুরো সলিড থাকে নাকি মোটা থাকে? সলিড থাকবে না ভাঙা থাকবে এটা ডিপেন্ড করবে প্রপেলার শ্যাফটের লেন্থটা আসলে কত বড়। যদি বাস ট্রাক হয় তাহলে এই প্রপেলার শ্যাফটের মধ্যে 2 থেকে 3টা জয়েন্ট থাকে। না বলছি সলিড বলতে মানে ওটা কি যে মানে ফাঁপা নাকি সেটা কি ভিতরে একদম পুরোটাই না না পুরোটা সিল করা। পুরোটাই এখন আর আমি যেটা বলতেছি এটা লাগবে, সেটা হচ্ছে প্রপেলার শ্যাফট যে আমি সামনে ট্রান্সমিশন গিয়ার বক্স আর পিছনে ডিফারেন্সিয়াল। তো ট্রান্সমিশন থেকে ডিফারেন্সিয়াল তো বিশাল বড় একটা জায়গা। তো এত জায়গার মধ্যে এই রডটা কি বরাবর থাকে নাকি রডটা আঁকা বাঁকা হওয়ার মতো বা ভাঁজ হওয়ার মতো? ইউনিভার্সাল জয়েন্ট দিয়ে এখানে কিন্তু জয়েন্ট থাকে, যেমন আমাদের হাতের এত বড় একটা জায়গার মধ্যে এখানে একটা জয়েন্ট আছে যার কারণে হাতটা ইজিলি গোটাই দিতে পারতেছি। ঠিক আমাদের গাড়িতে যে প্রপেলার শ্যাফটের এই জয়েন্টটা, এটাকে আমরা বলবো ইউ জয়েন্ট অথবা ইউনিভার্সাল জয়েন্ট। লেখার দরকার নাই, আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করবো, জাস্ট বুঝাই রাখলাম। ওজন বেশি। 2 নম্বর লিখবো স্পিড কম। ওজন বেশি। স্পিড স্যার, স্পিড কম। ফুয়েল খরচ বেশি। এই হচ্ছে আপনারা এই যে লাইনটা এখন লিখে নেবেন। রেয়ার হুইল ড্রাইভে ড্রাইভ সিস্টেম শক্তি কি কি সিস্টেম পাস করে চাকা পর্যন্ত যাবে। না, আমরা এরপর এটা লিখবো এই লাইনটা। সিনেমাটা আছে এখানে ওই পাশে দিয়ে দিছি তো প্রপেলারটাই অ্যাক্সেলটাই হচ্ছে প্রপেলার শ্যাফট, যেটা এখানে ড্রাইভ শ্যাফট হিসেবে আছে। জিনিসগুলো কি ধরতে পারতেছেন? এগুলো তো সব আপনাদের কাছে নতুন, মিলাইতে যদি পারেন তাহলে কিন্তু ঠিক আছে, আর যদি না মিলাইতে পারেন তাহলে কিন্তু ঝামেলা। আমরা কালকে এরপর থেকে শুরু করবো এবং আজ যে আলোচনা করলাম এই আলোচনার উপরে কালকে একটা ফাইনাল ভিডিও দেব, যে ভিডিও দেখলে আমাদের এই কথাগুলো এবং লেখাগুলো কালকে আমরা কিন্তু 2টা থেকে শুরু করবো। আমার তো অফিস আছে 2টা মধ্যে। আপনাদের কথার উপর ভিত্তি